মানুষ বাঁচতে পারবে না। মানুষের সভ্যতা, তার অস্তিত্ব টিকে থাকা প্রকৃতির উপর নির্ভরশীল, এবং নদী তার বেঁচে থাকা সেটার একটা নিজস্ব গতি আছে, তার একটা ধরন আছে। নদীর পানির ব্যবহার কিভাবে হবে সেটা নদীর বেঁচে থাকার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। আর নদীর পানি কেবল মানুষেরই ব্যবহারের অধিকার নয়, সাপ, ব্যাঙ, পশু পক্ষী সকলেরই এই নদীর পানির ব্যবহারের অধিকার আছে, হক আছে। মৌলানা ভাসানী সকল প্রাণের যে বেঁচে থাকার যে হক, সেই প্রশ্নটা এনে রাষ্ট্রের কর্তব্য কি, রাষ্ট্রের কর্তব্য যে সকল প্রাণের হক আদায় করা, সেই অনুযায়ী নীতি প্রণয়ন করা, সেই জায়গাটা তুলে ধরেছিল। প্রাণ প্রকৃতি রক্ষার এই রকম দৃষ্টিভঙ্গি, এই নীতিগত অবস্থান এবং তার ভিত্তিতে রাষ্ট্রীয় নীতি প্রণয়নের যে দাবি, তাকে রাজনৈতিক সংগ্রামে পরিণত করা, সেটা আজকে থেকে এখন হয়তো সারা দুনিয়া অনেক জায়গায় উচ্চারিত হচ্ছে, কিন্তু 50 বছর আগে এই উপলব্ধি বাংলাদেশে এই মাটি মানুষ থেকে গড়ে ওঠা একজন নেতা মৌলানা ভাসানী, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে দূরদর্শিতা, সেটা আজকেও আমাদেরকে রীতিমতো আশ্চর্য করে। কিন্তু আমরা আশ্চর্য হওয়ার চাইতেও যেটা সবচেয়ে বেশি আমাদের অনুপ্রাণিত করে, যে এই বাংলাদেশ কিভাবে টিকে থাকবে, তার দৃষ্টিভঙ্গি, তার দিশা মৌলানা ভাসানী তার জীবনের সংগ্রামের নানা পর্যায়ে হাজির করেছেন। একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে শারীরিকভাবে যিনি তখন চলার সক্ষমতা রাখেন না, তখনও তিনি এই যে ভয়ঙ্কর একটা কাণ্ড হতে যাচ্ছে, গঙ্গায় বাঁধ দেওয়া হচ্ছে, পদ্মার পানি আটকে দেওয়া হচ্ছে, এবং এটা যে আসলে কেবল বাংলাদেশের মানুষকে পানি থেকে বঞ্চিত করবে না, এই নদীটাকে মেরে ফেলবে, এবং এর প্রভাবে এমনকি নদীর ওই অববাহিকায় যারা আছেন, যারা এখন অন্য দেশে ইতিহাসের পরিক্রমায় অন্য দেশের অধিবাসী হয়েছেন, তারাও যে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন, সমস্ত প্রাণ যে ক্ষতিগ্রস্ত হবে, সেই প্রশ্নটা তিনি তুলেছিলেন।